নমস্কার। ঝরাপাতার নতুন একটি নিবেদনে আপনাকে স্বাগত। প্রতি শুক্রবার ঠিক দুপুর 1টায় শুনছেন আমাদের বিশেষ নিবেদন দেশগাথা। ভারতের স্বাধীনতা আন্দোলনে আত্মনিবেদন করেছেন দেশের বিপ্লবীরা, আর তাদের বীরগাথাই শুনবেন দেশগাথার বিশেষ নিবেদনে পাঠে বিজয়। আজকের পর্বে শুনবেন মদনলাল ধিংরা এবং বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকরের কথা। শুরু হচ্ছে আজকের পর্ব, দেশগাথার পঞ্চম পর্ব। শহীদ মদনলাল ধিংরা। প্রবাসী ভারতীয়দের মধ্যে অনেকে ভারতীয় বিপ্লববাদকে সমর্থন করেছেন। তারা ভারতের বিপ্লবীদের সমর্থনে আন্তর্জাতিক পটভূমি তৈরি করার চেষ্টা করেছেন। তাদেরই অন্যতম ছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা। তিনি লন্ডনে বসবাস করতেন। লন্ডনে যে সমস্ত ভারতীয় ছাত্ররা পড়াশোনা করতে যেতেন, তাদের জন্য ইন্ডিয়া হাউস নামে একটি বোর্ডিং হাউস স্থাপন করেছিলেন। মনে প্রাণে শ্যামজি কৃষ্ণ বর্মা ছিলেন একজন বিপ্লবী। সুকৌশলে প্রবাসী ছাত্রদের বিপ্লব মন্ত্রে দীক্ষা দিতেন। ভারতবর্ষের শোচনীয় অবস্থার কথা বারবার তুলে ধরতেন। শ্যামজি কৃষ্ণ বুঝতে পেরেছিলেন এইসব ছেলেরা উচ্চবিত্ত পরিবারের সন্তান। মাটি মানুষের সঙ্গে তাদের কোনো বাস্তব যোগাযোগ নেই। তাই হয়তো প্রথম দিকে তারা বৈপ্লবিক আন্দোলনের প্রতি সামান্যতম আনুগত্য দেখাতেন না। কিন্তু শ্যামজি কৃষ্ণ বর্মার ব্যক্তিত্বের আকর্ষণে তাদের অনেকের মনোভাবের পরিবর্তন ঘটে। তারা অনেকেই ভারতের সশস্ত্র বিপ্লবের অনুগামী হয়ে ওঠেন। শ্যামজি কৃষ্ণ বর্মা 1905 সালে ইন্ডিয়ান সেমিওলজিস্ট নামে একটি পত্রিকা প্রকাশনা শুরু করেন। এই পত্রিকার মাধ্যমে তিনি তার বৈপ্লবিক চিন্তাধারা প্রবাসী ভারতীয়দের মধ্যে প্রচার করতেন। শ্যামজি কৃষ্ণের কার্যকলাপ ব্রিটিশ পুলিশের কানে পৌঁছে যায়। গ্রেপ্তারি এড়ানোর জন্য তিনি প্যারিসে আসেন। পরবর্তীকালে সুইজারল্যান্ডে আশ্রয় গ্রহণ করেন। শ্যামজি কৃষ্ণ বর্মার অন্যতম অনুগামী শিষ্য ছিলেন শহীদ মদনলাল ধিংরা। তার জন্ম হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে 1887 সালে। তিনি ক্ষত্রিয় পরিবারে জন্মেছিলেন। লাহোরে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করার পর উচ্চশিক্ষার জন্য এলেন লন্ডন শহরে। সেখানে এসে শ্যামজি কৃষ্ণ বর্মার নজরে পড়লেন। শ্যামজি কৃষ্ণ মদনলাল ধিংরাকে দেখে বুঝতে পেরেছিলেন এই ছেলেটির মধ্যে ছাই চাপা আগুন আছে। একে ঠিকমতো লালন পালন করলে বিপ্লবী দলের এক বিরল সম্পদে পরিণত হবেন। শ্যামজি কৃষ্ণকে লন্ডন ছাড়তে হলো। তখন তার স্থাপিত ইন্ডিয়া হাউসের দায়িত্ব গ্রহণ করলেন বিনায়ক দামোদর সাভারকর। তিনি সেখানে একটি নতুন কার্যক্রম শুরু করলেন। ইন্ডিয়া হাউসের সদস্যদের মধ্যে রিভলভার চালানোর শিক্ষা দেওয়া হলো। মদনলাল ধিংরা এই ব্যাপারে খুব উৎসাহী ছিলেন। তিনি অল্প দিনেই সুদক্ষ রিভলভার চালক হয়ে উঠলেন। তৎকালীন ব্রিটিশ ভারতের সচিব ছিলেন লর্ড মরলে। তার সহকারী ছিলেন স্যার উইলিয়াম কার্জন ওয়াইলি। সরকারি মতে ওয়াইলির কাজ ছিল বিলেতে অবস্থিত নেটিভ ছাত্রদের দেখাশোনা করা। এরই পাশাপাশি তিনি গোয়েন্দাগিরি করতেন। সেই সময় ভারতে অগ্ন্যুৎসব শুরু হয়ে গেছে। মহারাষ্ট্রের 3 অসমসাহসী যোদ্ধা দামোদর, বালকৃষ্ণ এবং বাসুদেব ফাঁসির দড়িতে প্রাণ দিয়েছেন। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছেন বিনায়ক রানাডে। বাংলায় শহীদ হয়েছেন প্রফুল্ল চাকি। ফাঁসির মঞ্চে আরোহণ করেছেন ক্ষুদিরাম বোস। মারা গেছেন সত্যেন বোস, কানাইলাল দত্ত। তাই ভারতীয় ছাত্রদের ওপর কড়া নজর রেখেছেন স্যার কার্জন ওয়াইলি।
মদনলাল ধিংরা ইঞ্জিনিয়ারিং কলেজের এক কৃতী ছাত্র ছিলেন। দামোদর সাভারকরের কাছে বিপ্লব মন্ত্রে দীক্ষা নিয়ে তিনি উচ্চারণ করেছিলেন সেই মহামন্ত্র, যা আমাদের সমস্ত শরীরে শিহরণ তৈরি করে। তিনি বলেছিলেন, ভারতবাসীদের ওপর যে ধারাবাহিক অত্যাচার করা হচ্ছে, আমি একদিন তার সমুচিত জবাব দেব। 1909 সালের 1 জুলাই ন্যাশনাল অ্যাসোসিয়েশনের বার্ষিক উৎসব। লন্ডনের জাহাঙ্গীর হলে একটি জাঁকজমকপূর্ণ পার্টি অনুষ্ঠিত হবে। সেই পার্টিতে অন্যতম আমন্ত্রিত বক্তা ছিলেন স্যার উইলিয়াম কার্জন ওয়াইলি। মদনলাল ধিংরার ওপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হলো। সেই পার্টি চলাকালীন রিভলভার থেকে গুলি ছুঁড়ে উইলিয়াম কার্জন ওয়াইলিকে হত্যা করতে হবে। অন্য কেউ হলে হয়তো এ দায়িত্ব গ্রহণ করতেন না, কারণ এর অর্থ নিজের জীবনকে শেষ করে দেওয়া। মদনলাল ধিংরা ছিলেন সাহসের পরম প্রতীক। তিনি নির্দিষ্ট দিনে উইলিয়াম কার্জন ওয়াইলিকে হত্যা করলেন। বাধা দেবার জন্য এগিয়ে এলেন রাজভক্ত পার্সি ডাক্তার কাসবজিলাল কাকা। তাকেও মদনলাল হত্যা করলেন। জাহাঙ্গীর হলে আলোড়ন শুরু হলো। পুলিশ মদনলালকে গ্রেপ্তার করল। তার পকেটে এক টুকরো কাগজ পাওয়া গেল। সেই কাগজে লেখা ছিল, ভারতীয় যুবকদের প্রতি নির্বিচারে জেল ও প্রাণদণ্ডাদেশের ক্ষীণ প্রতিবাদ হিসেবে আমি স্বেচ্ছায় ইংরেজের রক্ত ঝরানোর চেষ্টা করলাম। 10 জুলাই ধিংরাকে হাজির করা হলো ম্যাজিস্ট্রেটের আদালতে। আদালতে দাঁড়িয়ে ধিংরা সকলকে অবাক করে দিয়ে বলেছিলেন, জার্মানদের যেমন ব্রিটেন দখল করার অধিকার নেই, ব্রিটেনেরও তেমনি ভারতবর্ষ দখলের কোনো এখতিয়ার নেই। যে ইংরেজ আমার জন্মভূমি ভারতবর্ষকে অপবিত্র করতে চায়, তাকে হত্যা করা আমার কাছে ন্যায়ের নির্দেশ। ইংরেজদের কপটতা, অশোভন মিথ্যাচার ও বিরূপবর্ষী আচরণ দেখে আমি স্তম্ভিত। আমি বিশ্বাস করি যে বিদেশি বেয়ানটের চাপে একটা জাতিকে দাবিয়ে রাখা, তার মানে সে জাতিকে নিয়ত বন্দী থাকতে বাধ্য করা। কিন্তু প্রকাশ্য সুযোগ নেই, কারণ আইন করে আমাদের অস্ত্র অপহরণ করা হয়েছে। তাই আমি আচমকা আমার শত্রুকে আক্রমণ করেছি। বন্দুকের লাইসেন্স আমাকে দেওয়া হবে না, তাই এক্ষেত্রে গর্জে উঠেছে আমার গোপন পিস্তল। মদনলাল ধিংরা আরও বলেছিলেন, ভারতবর্ষকে বর্তমানে কেবল একটি মাত্র শিক্ষাই গ্রহণ করতে হবে, সে হলো মৃত্যুবরণী শিক্ষা, এবং সেই শিক্ষা দেওয়ার পদ্ধতি মাত্র একটি, নিজে মৃত্যুবরণ করে মৃত্যু ভয়হীন হওয়ার শিক্ষাদান। তাই আমি নিজে মৃত্যু গ্রহণ করছি। আমার আত্মনিবেদন জয়যুক্ত হোক। সবশেষে ভগবানের কাছে অন্তিম প্রার্থনা জানিয়েছিলেন মদনলাল। তিনি বলেছিলেন, আমার একমাত্র কামনা, আমি যেন বারবার আমার গর্ভধারিণীর বুকে জন্মগ্রহণ করে বারবার দেশোদ্ধারের সাধনায় মৃত্যুকে আলিঙ্গন করি, যতদিন না আমার ভারতভূমি সম্পূর্ণ স্বাধীন হয়ে বিশ্বসভায় গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। বিচারে মদনলাল ধিংরার মৃত্যুদণ্ড হয়। তিনি হলেন প্রথম শহীদ যাকে বিদেশের কারাগারে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করতে হয়। 1909 সালের 17 আগস্ট লন্ডনের জেলে মদনলাল ধিংরার ফাঁসি হয়। বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর। এ এক অবিশ্বাস্য ঘটনা। বন্দি অবস্থায় এক ভারতীয় বিপ্লবীকে দেশে আনা হচ্ছে। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে। লন্ডনের প্রবাসী কিছু ভারতীয় কার্জন ওয়াইলি হত্যার বিরুদ্ধে এক প্রতিবাদ সভা ডেকেছিলেন। কে এই কার্জন ওয়াইলি? তদানীন্তন ব্রিটিশ ভারতের সচিব লর্ড মরলের এডিসি ছিলেন স্যার উইলিয়াম কার্জন ওয়াইলি। তিনি গোপনে প্রবাসী ভারতীয় ছাত্রদের প্রতি নজর রাখতেন। তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সংকল্প গ্রহণ করা হয়। ইন্ডিয়া হাউসের সদস্য মদনলাল ধিংরা স্যার উইলিয়াম কার্জন ওয়াইলিকে গুলি করে হত্যা করেছিলেন। এরপরেই প্রবাসী ছাত্রদের ওপর ব্যাপক তল্লাশি চালানো শুরু হয়। সন্দেহভাজন মনে করে আটক করা হয়। লন্ডন প্রবাসী কিছু ভারতীয় ছাত্র ব্রিটিশের অনুগত ছিলেন। তারা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করেছিলেন। তখনও তাদের উদ্যোগে একটি প্রতিবাদ সভা ডাকা হলো।
সেখানে একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করার চেষ্টা করা হয়। শ্রোতাদের মধ্যে থেকে একজন উঠে দাঁড়িয়ে বলেন, না, এই প্রস্তাব সর্ববাদী সম্মত নয়, আমি এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করছি। সঙ্গে সঙ্গে ওই শ্রোতার উপর ব্রিটিশের অনুচররা চড়াও হয়, তাকে সাংঘাতিকভাবে আহত করা হয়, তার বিরুদ্ধে এক্সট্রাডিশন কেস আনা হয়, তাকে গ্রেপ্তার করা হয়। বন্দী অবস্থায় দেশে ফেরার পথে তিনি জাহাজ থেকে লাফিয়ে পড়েন, অনেকটা পথ সাঁতার কেটে এগিয়ে যান। মার্সাই বন্দরের কাছে তখন জাহাজটি যাচ্ছিল। শেষ অবধি ফরাসি উপকূলে পৌঁছে যান। ব্রিটিশ পুলিশরা তাকে ধরতে পারেননি। ফরাসি পুলিশ তাকে ইংরেজদের হাতে তুলে দেয়। উনি ভেবেছিলেন যে ফরাসি দেশে পা দিতে পারলে ব্রিটিশরা আর তাকে ধরতে পারবে না, কারণ রাজনৈতিক কারণে যদি কোনো ব্যক্তি বিদেশে আশ্রয় গ্রহণ করেন, সেই সংক্রান্ত মামলা দায়ের করা হয় হেগের আন্তর্জাতিক আদালতে। উনি জানতেন আদালতে গেলে মামলা খারিজ হয়ে যাবে। কুচক্রী ব্রিটিশের প্রভাবে তিনি ওই সুযোগ পাননি। তিনিই হলেন বিনায়ক দামোদর সাভারকর। সাভারকরের জন্ম হয়েছিল মহারাষ্ট্রের নাসিক জেলার ভাগুর গ্রামে। জন্ম তারিখ 1883 খ্রিস্টাব্দের 28শে মে। ছোট থেকেই সাভারকর ছিলেন অন্য ধাতুতে গড়া। সাধারণ হইহল্লার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে ভালোবাসতেন না। মন দিয়ে পড়াশোনা করতেন, দেশমাতৃকার দুঃখমোচনের কথা চিন্তা করতেন। তখন মহারাষ্ট্র জুড়ে সশস্ত্র বিপ্লব দানা বাঁধতে শুরু করে দিয়েছে। একে একে 3 চাপেকর ভাই ফাঁসির মঞ্চে চলে গেছেন। এই ঘটনা সেদিনের কিশোর বিনায়ক দামোদর সাভারকরকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। তিনি দুর্গা মায়ের প্রতিমার সামনে নিজের দেহের রক্ত নিবেদন করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন জীবনের প্রতিটি মুহূর্ত স্বাধীনতা আন্দোলনে উৎসর্গ করবেন। ছাত্র থাকাকালীন অবস্থায় সাভারকর রাষ্ট্রভক্ত সমূহ নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন। এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য ছিল স্থানীয় তরুণ এবং যুবকদের মধ্যে জাতীয়তাবাদী ভাবনার সম্প্রসারণ ঘটানো। শুধু তাই নয়, এখানে নিয়মিত লাঠি খেলা, ছুরি খেলার ব্যবস্থা ছিল। কিশোর বয়সে সাভারকর মিত্রমেলা এবং তরুণ ভারত সভা ও অভিনব ভারত সমিতি নামে বৈপ্লবিক সংগঠন গড়ে তোলেন। তখন থেকেই বোঝা গিয়েছিল পরবর্তীকালে তিনি এক বিশিষ্ট সংগঠক ও বিপ্লবী নেতায় পরিণত হবেন। ভারতবর্ষে পড়াশোনার পাঠ শেষ হয়ে গেল। এবার 1907 সালে লোকমান্য বালগঙ্গাধর তিলকের সাহায্যে উচ্চশিক্ষা লাভের জন্য একটি বৃত্তি পেলেন সাভারকর। তিনি এলেন লন্ডনে। লন্ডনে গিয়ে লালা হরদয়ালের মতো এক বিশিষ্ট বিপ্লবী সান্নিধ্যে এলেন। লন্ডনে স্থাপিত হয়েছে ইন্ডিয়া হাউস। 1909 সালে তার ওপর ইন্ডিয়া হাউসের নেতৃত্ব দেওয়া হয়। তিনি এই সংগঠনের নেতা হয়েই সদস্যদের রিভলভার চালানোর শিক্ষা দিয়েছিলেন। ইতিমধ্যে মহারাষ্ট্রে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল। 1909 সালের 22শে ডিসেম্বর নাসিকের জেলা ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে গুলি করে হত্যা করেছেন গণেশ দামোদর সাভারকরের অনুগামী অনন্ত লক্ষণ কানহারে এবং তার 2 সহযোগী বিনায়ক নারায়ণ দেশপাণ্ডে এবং কৃষ্ণ গোপাল কারভে। জ্যাকসন হত্যার সূত্র ধরে এক বিরাট ষড়যন্ত্র আবিষ্কৃত হলো। মুম্বাইয়ের আদালতে নাসিক ষড়যন্ত্র মামলা দায়ের করা হলো। এতে বিনায়ক দামোদর সাভারকরকেও অন্যতম অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হলো। মামলার শুনানি শুরু হলো। পুলিশ প্রমাণ করল যে এই মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা সকলেই অভিনব ভারত সমিতি নামে এক বিপ্লবী সমিতির সদস্য ছিলেন। সাভারকর লন্ডন থেকে নিয়মিতভাবে এই সংগঠনের সঙ্গে সংযোগ রক্ষা করে চলতেন। শুধু তাই নয়, পুলিশ তথ্য প্রমাণ সহকারে একটা কথা ঘোষণা করল, তা হলো ইন্ডিয়া হাউসে বিস্ফোরক দ্রব্য প্রস্তুত প্রণালীর ফর্মুলার যে টাইপ কপি তৈরি করা হয়েছিল তারই এক কপি সাভারকরের বাড়িতে পাওয়া গিয়েছে। অবশেষে মামলার রায় বেরোলো। সাভারকরকে যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ডে দণ্ডিত করা হলো। এই রায় বেরোয় 1911 সালের 22শে মার্চ। সাজা কাটানোর পর তাকে রত্নগিরিতে নজরবন্দি করে রাখা হয়েছিল। অবশেষে ভারত তার ঈপ্সিত স্বাধীনতা লাভ করে। স্বাধীন ভারতের অবস্থা দেখে সাভারকর খুবই ক্ষুব্ধ হয়েছিলেন।
তিনি স্বদেশী নেতাদের রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। হিন্দু মহাসভা নামে একটি সংগঠন তৈরি করলেন। পরে এই সংগঠন ভারতের অন্যতম জাতীয় সংগঠনে পরিণত হয়েছে। সাভারকর ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ। 1966 সালের 26শে ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। যখন লন্ডনে থাকতেন তখন মারাঠি ভাষায় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম নামে একটি বই রচনা করেন। এই বইটি পড়লেই আমরা বুঝতে পারি যে ইতিহাসের বিভিন্ন শাখায় তার বিচরণ ছিল অত্যন্ত সহজ সরল এবং সাবলীল। পরবর্তীকালে এই বইটি ইংরেজিতে অনুবাদ করা হয়। শুনছিলেন দেশগাথা, আজ পঞ্চম পর্ব। আজকের পর্বে শুনলেন শহীদ মদনলাল ধিংরা এবং বিনায়ক দামোদর সাভারকরের কাহিনী। পাঠে আমি বিজয়। পোস্টার ডিজাইন চারুলিপি এবং মিউজিক ডিজাইনে রয়েছে তরঙ্গ। সমগ্র পরিচালনা স্টাডি একাডেমি। দেখা হচ্ছে আগামী সপ্তাহে প্রতি শুক্রবার ঠিক দুপুর 1টায় আপনাদের সঙ্গে। ঝরাপাতার বিশেষ নিবেদন দেশগাথা শুনতে ভুলবেন না।